আচ্ছা, সবাইকে সবাইকে পদার্থবিজ্ঞানের চতুর্থ চ্যাপ্টার কাজ, শক্তি ও ক্ষমতাতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা ডিসকাস করব। এটার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলাকে আমরা ফোকাস করব। তো কাজ, শক্তি ও ক্ষমতা, চ্যাপ্টারের নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে কাজ এবং শক্তি ও ক্ষমতা, এই তিনটা টপিক নিয়ে আমাদের পড়তে হবে আর কি। তো কাজ, শক্তি ও ক্ষমতার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ এবং শক্তি নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে আমরা কাজ বলতে কি বুঝি? কাজ কি? কাজ হচ্ছে কোনো বস্তুর উপর, ধরো এই একটা বস্তুর উপর আমি যদি এক পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে বস্তুর উপর আমি এক বল প্রয়োগ করলাম। তাহলে বস্তুর উপর এক বল প্রয়োগ করলে বস্তু যদি বলের দিকে, এই যে বলের দিকে বস্তুর এস পরিমাণ সরণ ঘটে, বলের দিকে বস্তুর এস পরিমাণ সরণ ঘটে, তবে প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর সরণের গুণফলকেই মূলত কৃত কাজ বলা হয়। তাহলে কাজ হচ্ছে কোনো বস্তুর উপর যদি আমি এক বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে বস্তু বলের দিকে যদি এস পরিমাণ সরণ ঘটে, তবে প্রযুক্ত বল এবং সরণের গুণফলটাই হচ্ছে বস্তুর উপর কৃত কাজ, অর্থাৎ বল এবং সরণের গুণফলটাই হচ্ছে কৃত কাজ। আচ্ছা, তাহলে এখন দেখো, বল একটা ভেক্টর রাশি আর এস বা সরণ একটি ভেক্টর রাশি, কারণ দুইটাই দিক আছে। যেহেতু দুইটা ভেক্টর রাশি এখানে, দুইটা ভেক্টর রাশির গুণফল আকারে আমরা কাজকে প্রকাশ করতেছি, সেহেতু দুইটা ভেক্টর রাশির গুণফলটা সবসময় হবে স্কেলার রাশি, অর্থাৎ সেক্ষেত্রে কাজ হবে স্কেলার রাশি। আবার আমরা জানি, তোমার বল সমান, আমরা পড়ছিলাম বল চ্যাপ্টারে, বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ। ঠিক আছে, কোনো বস্তুর উপর কোনো বস্তুর ভর এবং তার ত্বরণের গুণফলকে মূলত প্রযুক্ত বল হিসেবে ধরা হয়। তাহলে বল সমান ভর গুণ ত্বরণ। তাহলে আমরা সেক্ষেত্রে কাজের ইকুয়েশন লিখতে পারি এম এ ইন্টু এস। ঠিক আছে, তাহলে সব কাজ যে এ ত্বরণে হবে এমন কোনো কথা নাই, সবগুলা যে আনুভূমিক ভাবে হবে। যদি ভূপৃষ্ঠের সাথে লম্ব ভাবে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে খাড়া উপরের দিকে হইতে পারে, অথবা ভূপৃষ্ঠ থেকে খাড়া নিচের দিকে হতে পারে। তাহলে এরকম কোন বস্তুর মানে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ বা সরাতে গেলে, বা উপর থেকে পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে কাজের যে রাশিমালাটা হবে সেটা এর বদলে জি হয়ে যাবে, অর্থাৎ এম জি, আর উচ্চতাটা এইচ। তাহলে আমরা কাজ সমান, এই তিনটা ইকুয়েশন মূলত একই কথাই রিপ্রেজেন্ট করে, এগুলো আমরা বুঝতে পারবো। এরপরে কাজের একক আর মাত্রা দেখো তাইলে। তাহলে কাজ সমান যেহেতু বল গুণ সরণ ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বলের একক হচ্ছে নিউটন আর সরণের একক হচ্ছে মিটার, তাহলে কাজের একক হচ্ছে মিটার। বা এটাকে বিজ্ঞানী জুলের নাম অনুসারে জুলও বলতে পারি, যে জুল। ঠিক আছে। বা পূর্বে এটাকে ক্যালোরি হিসেবে ডিফাইন করা হতো, ক্যালোরি। কিন্তু ক্যালোরি আর জুলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। আচ্ছা, এখন দেখো কাজ সমান কি ছিল? কাজ সমান হচ্ছে ভর গুণ ত্বরণ গুণ সরণ। তাহলে ভরের একক আমরা জানি কেজি, আবার ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার, এম এস ইনভার্স 2। আর সরণের একক হচ্ছে মিটার, তাহলে মিটার যদি আরেকটা গুণ করি সেটা এম স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এটাও লিখতে পারি কেজি এম স্কয়ার এস ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে কাজের একক। আর মাত্রার কথা যদি বলি আমরা, কাজের মাত্রা, তাহলে মাত্রা কিরকম হবে? কাজ সমান হচ্ছে আসলে বল গুণ সরণ। তাহলে আমরা বলের মাত্রা অলরেডি জানি, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। তাহলে সেক্ষেত্রে সরণের মাত্রা হবে এল, তাহলে এল আর এল গুণ করলে কি হবে? এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে কাজের মাত্রা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। গেল, তাহলে এতটুকুই হচ্ছে মূলত কাজ সংক্রান্ত ব্যাপার। তাহলে কাজ হচ্ছে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, বলের দিকে বস্তুর সরণ যতটুকু ঘটে, ওই প্রযুক্ত বল এবং সরণের গুণফলটাই হচ্ছে কৃত কাজ। তাহলে এখান থেকে আমাদের ছোটখাটো কিছু কোশ্চেন হইতে পারে। ছোটখাটো কোশ্চেন বলতে কিরকম, যেমন ধরো আমাকে যদি কোশ্চেন করে যে 10 কেজি ভরের বস্তুর উপর, 10 কেজি ভরের বস্তুর উপর, বস্তুর উপর, বা 10 কেজি ভরের বস্তুকে, 10 কেজি ভরের যদি আমাকে বলি, 10 কেজি ভরের বস্তুকে 50 মিটার উপরে তুলতে, 50 মিটার উপরে তুলতে কত সম্পন্ন কৃত কাজের পরিমাণ কত? সম্পন্ন কৃত কাজ, কৃত কাজের পরিমাণ কত? তাহলে এটা কিভাবে সলভ করব? তাহলে আমরা অলরেডি জানি যে কাজ সমান হচ্ছে ডাব্লিউ সমান, যেহেতু এটা বস্তুটাকে 50 মিটার উপরে তুলতেছি, তাহলে উপরে তোলার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের বিপরীতে, তাহলে সেক্ষেত্রে জি, জি হচ্ছে তার ত্বরণ। ঠিক আছে, যদিও নেগেটিভলি কাজ করবে, বাট জি ত্বরণেই বস্তুটা উপরে উঠাতে হবে। তাহলে কাজ সমান আমরা বসাতে পারবো এম জি এইচ। ঠিক আছে, তাহলে এম হচ্ছে এখানে কত? 10 কেজি। আর জি হচ্ছে 9.8, আর তুলতেছি আমরা 50 মিটার উপরে, তাহলে এটার গুণফল যত, অত জুল হচ্ছে এখানে কৃতকাজের পরিমাণ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি, কাজ সংক্রান্ত ব্যাপারটা। এখন সব সময় যে বস্তুটাকে বল প্রয়োগ করলে বলের দিকে সরণ হবে এমন কোনো কথা নাই। ধরো আমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছি, এই যে বস্তুকে বল প্রয়োগ করতেছি, এক পরিমাণ বল এদিকে প্রয়োগ করলাম।
এখন বস্তুর সরণ এদিকে হওয়ার কথা, অর্থাৎ বলের দিকেই হওয়ার কথা। বলের দিকে সরণ না হয়ে যদি বস্তুর সরণটা বলের সাথে θ ডিগ্রি কোণ করে হয়, তখন আমরা কৃত কাজটা কিভাবে বের করব? তাইলে এখানে মূলত এই কোনো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, F বল। তাহলে বলের দিকটা হচ্ছে এটা। এখন বলের দিকে বস্তুর সরণটা হওয়ার কথা ছিল, বাট এটা হয় নাই, এটা হয়েছে বলের সাথে θ ডিগ্রি কোণ করে এদিকে সরণ হয়েছে। তাহলে আমরা কাজের ইকুয়েশন থেকে অলরেডি জেনে নিয়েছি যে কাজ হবে বলের দিকে সরণের গুণফল। তাহলে যেহেতু এখানে সরণটা বলের সাথে θ ডিগ্রি কোণ উৎপন্ন করে হয়েছে, তাহলে সেক্ষেত্রে বলের দিকে ওই সরণের উপাংশটার মান, অর্থাৎ বলের দিকে যদি হইতো তাহলে তার মানটা কত হতো, আমাদের ওটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করতে পারি, একটা লম্ব একে। তাহলে সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করলে এটা সমকোণ, এটা তার থিটা, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা যদি নাম দিই ও এ বি, তাহলে আমার থেকে এখানে ও এর মান লাগতেছে, কারণ আমার বলের দিকে সরণটা আসলে হইলে কতটুকু হইতো এটাই লাগতেছে। তাহলে আমরা এখানে টিটা যদি ধরি, তাহলে কোন টিটাটা ধরতে হবে? আমার অতিভুজের মান জানা আছে, ভূমির মান লাগতেছে। তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে কস, ভূমি বাই অতিভুজ হচ্ছে কস টিটা। তাহলে কস টিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ও এ, আর অতিভুজ হচ্ছে ওবি। তাহলে ওবি এর মান আমি অলরেডি জানি, ও এ ডিভাইডেড বাই এস, আর এখানে হচ্ছে কস টিটা। তাহলে সুতরাং ও এ সমান কত হবে? এস কস টিটা। এস কস টিটা। তাহলে সুতরাং আমরা এখানে কৃতকাজ সমান লিখতে পারি এফ ইন্টু এস কস টিটা। এটাই। তাহলে এটাই হচ্ছে মূলত কৃতকাজের রাশিমালা। কোন একটা অ্যাঙ্গেল করে যদি হয়, কোন একটা θ ডিগ্রি কোণ উৎপন্ন করে বলের সাথে যদি কৃতকাজ হয়, তাহলে আমরা এভাবে বের করব। এখন কথা হচ্ছে কাজ কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে। দেখো, কাজ কি আসলে ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে নাকি অন্য কিছু হবে, সেটা মূলত ডিপেন্ড করতেছে এই cos θ মানের উপর। cos θ মান যেরকমই হবে, কাজের মানটাও ওরকমই হবে। তো মূলত cos θ মান, cos θ মান ধনাত্মক হবে। cos θ মান তখনই ধনাত্মক হবে যতক্ষণ পর্যন্ত তুমি থিটাটা 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমানও বসাতে পারবা। পজিটিভ হইতে পারে, পজিটিভ বা জিরো হবে আর কি। সরি, cos θ, cos 0 ডিগ্রি মান 1, হ্যাঁ। তাহলে cos θ মান তুমি 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান বসালে, এবং 90 ডিগ্রি থেকে যদি ছোট বসাও, 90 ডিগ্রি থেকে ছোট, cos 90 ডিগ্রির মান কিন্তু জিরো, তখন কাজ শূন্য হয়ে যাবে। তাইলে cos থিটার মান তখনই পজিটিভ হবে যতক্ষণ পর্যন্ত তুমি থিটার মান 0 থেকে বড় বা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বসাও। তাহলে এক্ষেত্রে cos থিটার মান পজিটিভ হইলে আলটিমেটলি পুরো গুণফলটাই কি হবে? পজিটিভ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ধনাত্মক কাজ, কাজ ধনাত্মক হবে। ঠিক আছে? তাহলে ধনাত্মক কাজের শর্ত হচ্ছে থিটাটা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি সমানও হইতে পারবে। আর cos থিটার মান জিরো হবে, cos থিটার মান জিরো হবে যদি থিটা সমান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এই কাজটাকে আমরা বলবো শূন্য কাজ। শূন্য কাজ। তাহলে শূন্য কাজ কিরকম হবে? শূন্য কাজ মূলত কোন একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, বস্তুটার সরণ যদি বলের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে হয়, তাহলে সেক্ষেত্রে এই যে বলের দিকের সাথে সরণের গুণফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য কাজ বলবো। আবার নেগেটিভ কাজ হইতে পারে, cos থিটার মান তখনই নেগেটিভ হবে। তাহলে cos থিটার মান নেগেটিভ হবে যদি, cos থিটার মান নেগেটিভ হবে যদি থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড়, থিটার মান 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে হলে সে কাজটাকে আমরা বলবো ঋণাত্মক কাজ। তাহলে এভাবে আমরা কাজকে মূলত ডিফাইন করব। তাহলে কাজ ধনাত্মক হইতে পারে, শূন্য হতে পারে, আবার ঋণাত্মক কাজও হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটার একটা ছোটখাটো প্রবলেম সলভ করে দেখি কিরকম হইতে পারে। যদি আমাকে বলে যে কোন একটা বস্তুর উপর, আমাকে যদি বলে একটা বস্তুর উপর কোশ্চেন, কোন বস্তুর উপর, কোন বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগে বলের দিকে, বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 10 মিটার সরণ হলে কৃত কাজ কত? সরণ হলে কৃত কাজ কত? তাহলে কিভাবে হবে? তাহলে এখানে আমরা যেহেতু বলের দিকে সরণটা হয় নাই, এটা 30 ডিগ্রি কোণ করে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কৃতকাজের রাশিমালা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা এটা ইউজ করতে হবে। তাহলে আমাকে বল অলরেডি দিয়ে দিছে 5 নিউটন, 5 নিউটন বল, আর হচ্ছে সরণ হচ্ছে 10 মিটার, বাট কস কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ করে হয়েছে। ঠিক আছে? তাহলে বলের দিকে সরণের গুণফল, মানে বলের দিকে সরণের উপাংশটা বের করার জন্য আমরা মূলত cos 30 ডিগ্রি এখানে ইউজ করেছি। তাহলে এভাবে আমরা কৃতকাজের এত জুল হবে আর কি, এভাবে আমরা কৃতকাজ বের করতে পারি যদি আমাদেরকে বলের দিকে সরণটা দেয়া না থাকে বা কোন অ্যাঙ্গেলে হয়েছে এটা দেয়া থাকে। আচ্ছা, তাইলে এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেটা হচ্ছে কাজ সম্পর্কিত আলোচনা। আমরা নর্মালি কৃতকাজের রাশিমালাগুলা দেখলাম, একক, মাত্রা,
তারপর নর্মাল ছোটখাটো ম্যাথ গুলা, কোনো বস্তুর উপর কোনো বস্তুকে উপরে তুলতে বা নিচে নামাতে, মানে কোনো বস্তু বলের দিকে একটা অ্যাঙ্গেল তৈরি করে যদি কাজ হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, স্মরণ হয় সেক্ষেত্রে কিরকম কাজ হবে, আমরা এগুলো দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শক্তি। তাহলে শক্তি সম্পর্কে আসলে থিওরিটিক্যাল পড়াশোনায় শক্তি মূলত হচ্ছে কাজের একটা ব্যাপার, অর্থাৎ কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, সামর্থ্যকে শক্তি বলে। তাহলে শক্তি মূলত কাজই, যার যত শক্তি সে তত কাজ করতে পারবে। সেহেতু শক্তির মাত্রা, একক, এগুলো সব হচ্ছে কাজের মতো। শক্তির মাত্রা একক কাজের মতো, বা কাজের মতো, কাজের মাত্রা একক সেম। কাজের যা মাত্রা একক, শক্তিরও তা মাত্রা একক। তবে শক্তির বিভিন্ন প্রকারভেদ আছে, বিভিন্ন রকম শক্তি আছে এই দুনিয়াতে। যেমন প্রথমত আমরা যদি বলি যান্ত্রিক শক্তি, হ্যাঁ, যান্ত্রিক শক্তি। এছাড়াও শব্দ শক্তি আছে, তাপ শক্তি আছে, হ্যাঁ, বিদ্যুৎ শক্তি। তারপর হচ্ছে তোমার আরো বিভিন্ন ধরনের শক্তি আছে, নিউক্লিয়ার শক্তিও আছে, নবায়নযোগ্য অনবায়নযোগ্য, এটা বইয়ে ভাগ করে দিয়েছে, এগুলো থিওরিটিক্যাল পার্টে আমরা আলোচনা করব। তো আমরা প্রধানত যেটা পড়বো, যেটাতে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো আমাদের সলভ করতে হয়, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে একটা যন্ত্রের মধ্যে যে শক্তিটা থাকে। তো আমরা যদি চিন্তা করে দেখি, একটা যন্ত্রে বেসিক্যালি দুইটা শক্তি আছে। একটা হচ্ছে সে শক্তিটা স্টোর করে রাখলো, সঞ্চিত করে রাখলো। আরেকটা হচ্ছে ওই সঞ্চিত, সঞ্চয়কৃত শক্তিটা দিয়ে সে কাজ করলো। তাহলে কোন একটা যন্ত্র যদি কাজ করে, তার মানে তার শক্তিটা রূপান্তরিত হয়ে যাচ্ছে। ধরো একটা যন্ত্র বা একটা গাড়ি শক্তিটা ব্যবহার করে চলতেছে, তাহলে সেক্ষেত্রে তার যে শক্তিটা ছিল সেটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, চলতেছে মানে সে গতিশীল অবস্থা প্রাপ্ত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, গতিশক্তি। আবার গাড়িটা যে শক্তি অ্যাবজর্ব করে রেখেছে, গাড়িটা যে শক্তি সঞ্চিত করে রেখেছে, সেটাকে আমরা বলতে পারি সঞ্চিত শক্তি, সঞ্চিত বা বিভব শক্তি। তাহলে শক্তি হচ্ছে দুই রকম, যান্ত্রিক শক্তি দুই রকম। একটা হচ্ছে অর্থাৎ গাড়িটার মধ্যে হয় সঞ্চয় করে রাখতে পারে, অথবা উক্ত শক্তিটা গতিতে রূপান্তরিত করতে পারে। তাহলে শক্তি দুই রকম, যান্ত্রিক শক্তি, একটা হচ্ছে সঞ্চিত বা বিভব শক্তি, এবং আরেকটা হচ্ছে গতিশক্তি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন কোনটা সঞ্চিত শক্তি আর কোনটা যান্ত্রিক শক্তি, এ ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। দেখো তাইলে, এখন আমরা যদি কোন একটা বস্তুর মধ্যে শক্তির কথা চিন্তা করি, ধরো আমার হাতে একটা বল আছে, আমি এই উচ্চতায় আছি। তাইলে এখানে একটা বল আছে, আর এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি থেকে ধরো 50 মিটার উপরে। তাহলে দেখো, এই বলটা যখন ভূমি থেকে উপরে, এটা নিশ্চয় কারো না কারো ওখানে নিয়ে যেতে হয়েছে। যেহেতু বল একটা জড় বস্তু, সে নিজে নিজে যেতে পারবে না। তাহলে বলটাকে এখান থেকে এই 50 মিটার উপরে নিয়ে গিয়ে তুলতে হয়েছে। তাহলে এখান থেকে 50 মিটার উপরে, ধরো বলটার ভর হচ্ছে 5 কেজি, এই 5 কেজি ভরের বলটাকে তুলতে একটা কাজ করতে হয়েছে। কাজটা কত, আমরা কিছুক্ষণ আগে দেখেছি। কাজটা হচ্ছে যেহেতু অভিকর্ষজ ত্বরণের বিপরীত হয়েছে, তাহলে সেক্ষেত্রে হবে mgh। তাহলে এই mgh পরিমাণ কাজ ওই বস্তুর উপর করা হয়েছে। তাহলে আমরা কোনো বস্তুর উপর ঠিক যতটুকু কাজ করি, ওই ততটুকু কাজেই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকে, এবং বস্তুটি ঠিক ততটুকুই কাজ সম্পাদন করতে পারবে। কি করতে পারবে, এখান থেকে নিচে পড়ে যেতে পারবে। তাহলে কোনো বস্তুর উপর আমরা যতটুকু কাজ করতেছি, বস্তুটিও ঠিক ততটুকুই কাজ সম্পন্ন করতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত বস্তু উক্ত কাজটা করবে না, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে, বস্তুটা যখন, অর্থাৎ বলটা যখন একটা উচ্চতায় ছিল, তখন যে শক্তি, সেটাকে আমরা বলবো বিভব শক্তি, বিভব শক্তি বা স্থিতিশক্তি। তাহলে বিভব শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে, বস্তুর যে শক্তি তার মধ্যে মানে সঞ্চিত অবস্থায় থাকে, সেটাই মূলত বিভব শক্তি বা স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি বলে। এখন দেখো, বস্তুটা যদি উপর থেকে পড়া শুরু করে, তাহলে এখানে তার যা শক্তি আছে সব হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি। এখন এখান থেকে যদি পড়া শুরু করে, নিশ্চয় কোনো গতি নিয়ে পড়বে। মনে করো পড়তে পড়তে এটা এই অবস্থায় আসছে। এই অবস্থা বলতে সে ধরো 10 মিটার অতিক্রম করে ফেলছে, এখন আরো 40 মিটার উপরে আছে। তাহলে যে 10 মিটার সে অতিক্রম করছে, ওই 10 মিটার অতিক্রম করার সময় সে নিশ্চয় কোনো না কোনো ব্যাগ পেয়েছে, কোনো না কোনো ব্যাগ প্রাপ্ত হয়েছে, কারণ সে অভিকর্ষজ বলের প্রভাবে পড়তেছে। অভিকর্ষজ বলের প্রভাবে পড়লে প্রতি সেকেন্ডে তার 9.8 ms ইনভার্স 1 করে ব্যাগ বৃদ্ধি পাবে। তাহলে এই 10 মিটারে সে যে ব্যাগটা প্রাপ্ত হয়েছে, ওই ব্যাগের ফলে বস্তুর মধ্যে একটা শক্তি এখানে পাওয়া গেছে। মানে এই 10 মিটারের ফলে যে ব্যাগটা প্রাপ্ত হয়েছে, ওই ব্যাগের ফলে বস্তুর মধ্যে যে সঞ্চিত শক্তিটা ছিল, ওই সঞ্চিত শক্তির কিছু অংশ গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। গতিশক্তি কত, ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার। ঠিক আছে, তাহলে ইকে ইকুয়ালস টু এই যে হাফ এম বি স্কয়ার, এটা বস্তুর গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে।
অর্থাৎ স্মৃতিশক্তির কিছু অংশ এখন গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, এখনো যে 40 মিটার উপরে আছে ওটা কিন্তু তার বিভব শক্তির জন্য। অর্থাৎ ওটা এখনো তার মধ্যে সঞ্চিত অবস্থায় আছে। সে আরো কাজ করতে পারবে ওই 40 মিটার অতিক্রম করার সময় সে আরো কিছু কাজ করতে পারবে। তার মানে আমরা প্রত্যেকটা বস্তুর মধ্যে দুইটা শক্তি দেখতেছি। একটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি যেটা রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে বিভব শক্তি মূলত আমার কৃত কাজ, এটা তো বুঝতে পারছো। আমি যতটুকু কাজ করব কোনো বস্তুর মধ্যে শক্তি ঠিক ততটুকুই সঞ্চিত থাকবে। তাহলে ইপি সমান আমরা বলতে পারি mg এইচ, যেহেতু আমরা কৃতকাজের রাশিমালা mg এইচ জানি। আর গতিশক্তি মূলত দেখো, গতিশক্তি ইকে সমান কি হবে তাইলে? গতিশক্তি মূলত ইকে সমানও কিন্তু হচ্ছে তার কাজ, যে কাজটা সে করে ফেলেছে। যে কাজটা আমি করে রেখেছি সেটা হচ্ছে বিভব শক্তি, বস্তুর মধ্যে সঞ্চিত আছে। আর যে কাজটা বস্তু কর্তৃক সম্পাদিত হয়েছে এবং যে কাজটার ফলে বস্তুর মধ্যে ব্যাগের সঞ্চার হয়েছে সেটাকে বলবো আমরা গতিশক্তি। তাহলে এটাকে যদি আমরা বলি এম, ধরো আমরা এটাকে এম এস এইচ যদি বলি বা এম এস বলি, তাহলে এম এস থেকে কি হবে দেখো, এম এ এস সমান আমরা জানি যেহেতু এটা গতি নিয়ে অতিক্রম করেছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। বস্তুটা যদি স্থির অবস্থা থেকে প্রাপ্ত হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ই কে সমান, হ্যাঁ ই কে সমান কি হবে তাইলে, এম ইউটি যদি জিরো হয়ে যায় তাহলে হবে হাফ ইন্টু এম এ স্কয়ার টি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এম, আর আমরা এ সমান জানি ভি বাই টি, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি, যেহেতু ইউ এখানে জিরো তাহলে সেক্ষেত্রে ভি বাই টি এ বলতে পারবো। তাহলে ভি সমান কত হবে, এটি। তাহলে আমরা এটি হোল স্কয়ার কে লিখতে পারি ভি স্কয়ার, এই হাফ এম ভি স্কয়ারই হচ্ছে বস্তুর গতিশক্তি। তাহলে বস্তুর গতিশক্তি মূলত যে কাজটা বস্তু সম্পাদিত করে ফেলেছে সেটা হচ্ছে বস্তুর গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, কারণ বস্তু ওই কাজের মাধ্যমে ব্যাগ প্রাপ্ত হয়েছে, এটা। আর আমি যে কাজটা বস্তুর উপর করে রাখলাম সেটা হচ্ছে তার বিভব শক্তি। হ্যাঁ, সেটা হচ্ছে তার বিভব শক্তি। তাহলে এই গতিশক্তি আর বিভব শক্তি শক্তির নিত্যতা সূত্র অনুসারে সবসময় সমান থাকবে। অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি কখনো কি হবে না, চেঞ্জ হবে না। যেমন বস্তুরা যখন এখানে সর্বোচ্চ উচ্চতায় ছিল তখন তার গতিশক্তি আর বিভব শক্তি যে সমষ্টি, বস্তুরা যখন এখানে নামছে তখনও গতিশক্তি বিভব শক্তির সমষ্টি সেমই থাকবে। বাট এখানে যখন ছিল তখন তার সবগুলো ছিল এই স্থিতিশক্তি বা বিভব শক্তি, কারণ বস্তুটা এখানে সর্বোচ্চ উচ্চতায় ছিল, কোনো ব্যাগ ছিল না তার। যখন নিচে পড়তেছে, নিচে পড়ার ফলে সে একটা ব্যাগ প্রাপ্ত হচ্ছে মূলত তার স্মৃতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে এসে কিছু স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, বাট তার এখনো উচ্চতার কারণে কিছু স্মৃতিশক্তি এখনো সঞ্চিত অবস্থায় রয়েছে। তাহলে কিছু স্মৃতিশক্তি গতিশক্তি রূপান্তরিত হয়েছে আর কিছু স্মৃতিশক্তি এখনো রয়ে গেছে। তাহলে এই দুইটা সমষ্টিও এখানে এটার সমানই হবে। আর যখন বস্তুটা একদম ভূমিকে স্পর্শ করবে অর্থাৎ যখন মাটিতে পড়বে তখন তার সমস্ত স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং তা একটা নির্দিষ্ট বেগে সে ভূমিকে আঘাত করবে, ওই বেগের কারণে ওখানে গতিশক্তি আমরা পাবো। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার গতিশক্তি আর বিভব শক্তি সংক্রান্ত কিছু ম্যাথ সলভ করে দেখি। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলতেছে একটা বস্তু বিন্দু চিত্রে এ অবস্থান থেকে বি অবস্থানে বিনা বাধায় নেমে আসে। এর গতিশক্তি হয় 1960 জুল। অর্থাৎ এ অবস্থানে একটা বস্তু ছিল, ওই বস্তুটা যখন বি অবস্থানে আসছে, হ্যাঁ ওই বস্তুটা যখন বি অবস্থানে আসছে তখন তার গতিশক্তি হয়েছে 1960 জুল। আর বস্তুটার ভর দিছে 10 কেজি, আর জি এর মান হচ্ছে 9.8। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমাদেরকে এটা সলভ করতে হবে। আমরা কিভাবে সলভ করবো দেখো, এ থেকে বি অবস্থানে বস্তুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে এ অবস্থানে বস্তুটার, হ্যাঁ এ অবস্থানে বস্তুটার এই এ অবস্থান থেকে বস্তুটা যখন বি অবস্থানে নামতেছে, হ্যাঁ তখন আমরা বস্তুটার এই গতিশক্তি গতিশক্তি দেওয়া আছে, বি অবস্থানে বস্তুটার গতিশক্তি দেওয়া আছে 1960 জুল।
তাহলে গতিশক্তি সমান আমরা একটি ইকুয়েশন জানি, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কত, 1960 আর হাফ এম ভি স্কোয়ার, এটা আমাকে দেওয়া আছে। এখন আমাকে বলতেছে বি এর উচ্চতাটা বের করতে, তাহলে কিভাবে বের করব? তাহলে 1960 জুলের মধ্যে আমি হাফ এম এর মানও বের করতে পারবো। এম হচ্ছে কত, 10 কেজি। আর ভি স্কোয়ার এর মানটা আমার বের করতে হবে 1960 জুল। তাহলে দেখো, 1960 জুল যেটা দেওয়া আছে, ওখানে যদি আমরা হাফ এম দিয়ে বের করি, তাহলে আমরা নিশ্চয়ই ভি এর একটা মান পাবো। ভি এর কোনো না কোনো মান পাবো। এখন কোন একটা বস্তুর যদি আমরা ভি পাই, পেয়ে যাই, তাহলে ভি, এটা কেন হয়েছে? এটা একটা উচ্চতা অতিক্রম করার পরে, একটা একটা দূরত্ব অতিক্রম করার পরেই তার ব্যাগটা হয়েছে। তাহলে ব্যাগের সাথে দূরত্বের সম্পর্কযুক্ত ইকুয়েশন কোনটা? সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 GH, একটা ইকুয়েশন। তাহলে বস্তুটা যেহেতু বিনা বাধায় পড়তেছে, বা বস্তুটার কোনো আদিবেগ নাই, তাহলে সেক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস 2 GH, যেখানে বি এর মানটা হচ্ছে এটা, বি এর মানটা হচ্ছে এই মানটা, আর জি এর মান 9.8, আর ইউ হচ্ছে যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে পড়তেছে 0, আর এইচ এর মানটা হোয়াট, ওই এইচটাই হচ্ছে এ থেকে বি এর উচ্চতা বা দূরত্ব। তাহলে দেখো, এ বিন্দু থেকে বস্তুটা বিনা বাধায় বি বিন্দুতে পড়তেছে, বি বিন্দুতে বস্তুর গতিশক্তি দেওয়া আছে। তো গতিশক্তি অ্যাপ্লাই করে আমরা তার ব্যাগটা বের করেছি। গতিশক্তি থেকে যেহেতু ব্যাগ পাবো, এখানে গতিশক্তি দেওয়া আছে, ব্যাগটা বের করলাম। আর ব্যাগটা যেহেতু একটা দূরত্ব অতিক্রম করার পরে হচ্ছে, আর এটা যেহেতু অভিকর্ষজ বলের পক্ষে পড়তেছে বা অভিকর্ষজ বলের কারণে পড়তেছে, তাহলে জি ত্বরণে পড়বে। তাহলে জি ত্বরণে এইচ দূরত্ব অতিক্রম করার পর তার বেগ এটা হয়েছে। জি ত্বরণে এস দূরত্ব অতিক্রম করার পর তার বেগ এটা হয়েছে। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন, বেগের সাথে দূরত্বের সাথে ত্বরণের সম্পর্ক ভি স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার প্লাস 2 GH, যেখানে আমরা বেগের মানটা বসালে এইচ এর মানটা পেয়ে যাব। শেষ। এখন পরবর্তী কোশ্চেনটা দেখো একটু। পরবর্তী কোশ্চেনটা আমাকে বলতেছে যে যদি এসি সমান 25 মিটার হয়, তাহলে এ এবং সি বিন্দু এটা হচ্ছে 25 মিটার। তাহলে দেখো, হ্যাঁ ওকে, এসি সমান আমাকে 25 মিটার বলে দিচ্ছে, আমি এটা একটু বড় করি। এসি সমান যদি 25 মিটার হয়, তবে এসি ডি বিন্দু শক্তি রূপান্তর প্রক্রিয়া শক্তির নিত্যতা সূত্র অনুসরণ করে ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এটা কিভাবে সলভ করবো আমরা? তাহলে দেখো, আমি এগুলো একটু মুছে দিই। ওকে, ওকে, এবার আমরা সলভ করি। দেখো, এখানে বলতেছে এসি সমান 25 মিটার, তার মানে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 25 মিটার। তারপরে এসি সমান 25 মিটার হলে সিডিও 25 মিটার হবে, কারণ এটা 50 মিটার টোটাল। তাহলে এ সিডি বিন্দু শক্তি রূপান্তর প্রক্রিয়া, তাহলে আমরা এ বিন্দুতে শক্তি যদি চিন্তা করি, এ বিন্দু, এ বিন্দুতে কি শক্তি হবে? যেহেতু বস্তুটা এখন সর্বোচ্চ উচ্চতায়, বস্তুটার মধ্যে কোনো ব্যাক নাই, এটা স্থির অবস্থায় আছে, তাহলে বস্তুটার কোন একটা উচ্চতার কারণে যে শক্তিটা হবে সেটা হচ্ছে তার স্থিতিশক্তি। তাহলে এ বিন্দুতে শক্তি হবে ইপি সমান mgh। হ্যাঁ, এম হচ্ছে কত কেজি, 10 কেজি ভরের বস্তু। জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 50 মিটার। তাহলে এটা এ বিন্দুর শক্তি। যেহেতু এ বিন্দুতে বস্তুটার কোনো ব্যাক নাই, তাহলে হাফ এম বি স্কোয়ার, যেহেতু ব্যাক 0, তার আলটিমেটলি গতিশক্তি 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা জাস্ট অবস্থায় বসে আছে। শেষ। পরবর্তীতে বলতেছে সি বিন্দুতে বস্তুটার মোট শক্তি। এবার সি বিন্দুর শক্তিটা দেখো, সি বিন্দু মানে সে অলরেডি 25 মিটার অতিক্রম করে ফেলছে, এখনো 25 মিটার উপরে আছে। তাহলে যে 25 মিটার অতিক্রম করে ফেলেছে, সেটার ফলে 25 মিটার নামতে গেলে, বস্তুটা এখান থেকে 25 মিটার নামতে গেলে একটা বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে 25 মিটার পর তার বেগ বের করতে হবে। 25 মিটার অতিক্রমকালে বেগ, অতিক্রমকালে ব্যাগ, 25 মিটার অতিক্রমকালে ব্যাগের রাশিমালা কত হবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 GH, যেখানে ইউ হচ্ছে 0 আর এইচ হচ্ছে 25 মিটার। তাহলে উক্ত ব্যাগ যেটা পাবো, ওই ব্যাগটার কারণে তার এখানে গতিশক্তি হবে, কারণ 25 মিটার পর যে ব্যাগটা হয়েছে ওই ব্যাগটার কারণে গতিশক্তি। তাহলে এম এর মান আর ভি এর মানটা এখান থেকে যেটা পাইছি ওটা বসাই দিলে আমি গতিশক্তি পেয়ে যাব। এখন দেখো, 25 মিটার অতিক্রম করার ফলে তাহলে গতিশক্তি, তাহলে উপরের পার্টটার জন্য গতিশক্তি বের করছি, বাট এখনো সে 25 মিটার উপরে আছে। তার মানে ওই সি বিন্দুতে তার বিভব শক্তি আছে, সেটা কত হবে? mgh। তাহলে এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 25 মিটার উচ্চতায় যেহেতু আছে, তার বিভব শক্তি হবে 25 মিটারের জন্য যেটা পাই সেটাই। বুঝা গেছে এতটুকু?
আর সি বিন্দু, তাহলে ডি বিন্দু কোথায়? ডি বিন্দু হচ্ছে ভূমিতে। তাহলে আমি বলছিলাম কোনো বস্তু যদি উপর থেকে একদম নিচে পড়ে যায়, তার মানে বস্তুটা 50 মিটার অতিক্রম করে ফেলেছে। তাহলে বস্তুটা সব শক্তি কিসে পরিণত হয়ে গেছে? মানে বস্তুটা 50 মিটার অতিক্রম, তাহলে একটা বস্তু যদি ভূমিতে পড়ে যায় নিশ্চয়ই একটা ব্যাক নিয়ে পড়ছে। তাহলে 50 মিটার অতিক্রম করে যদি আমি ডি বিন্দুর কথা বলি, ডি বিন্দু, তাহলে ডি বিন্দুতে 50 মিটার অতিক্রম করার পর তার ব্যাক কত হবে? 50 মিটার অতিক্রমে, অতিক্রম করার পর ব্যাক কত হবে? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 GH। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 GH। তাহলে এইচ এর মান 50 মিটার হবে। এই যে ব্যাকটা পাইলাম 50 মিটার, মানে সেটা ভূমিতে, অর্থাৎ ডি বিন্দুতে তার ব্যাক, ডি বিন্দুতে। তাহলে ভূমিতে তার ব্যাক, যেহেতু ভি স্কয়ার আমরা পাচ্ছি, ইউ স্কয়ার হচ্ছে 0 আর এইচ হচ্ছে 50, ওটার জন্য আমরা এখানে গতিশক্তি বের করতে পারবো 12 mv স্কয়ার। ঠিক আছে। আর যেহেতু সেটা ভূমিতে, তার মানে তার কোনো উচ্চতা নাই, অর্থাৎ ডি বিন্দুতে বস্তুর উচ্চতা উচ্চতা হচ্ছে 0। যেহেতু উচ্চতা 0, উচ্চতা 0 হইলে বস্তুটা ভূমিতে পড়ে গেছে এবং সেটা আর কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ এখানে আমরা কাজ বলতে বুঝাচ্ছি কোন একটা বস্তু উচ্চতা থেকে পড়তে যে কাজটা করে সেটাই। এখানে অন্য কোনো কমপ্লিকেটেড জিনিস আমাদের দিচ্ছে না। তো সেহেতু বস্তুটা যেহেতু ভূমিতে, তার উচ্চতা যেহেতু 0, তার বিভব শক্তি আমরা 0 করে ফেলবো বা 0 ধরতে পারবো। ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, এ বিন্দুতে বস্তুটার যে শক্তিটা ছিল, একটু মনোযোগ দাও। তাহলে এ বিন্দুতে বস্তুটার যে শক্তি ছিল সব কিন্তু বিভব শক্তি। সি বিন্দুতে গিয়ে কিছু বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, বাট কিছু বিভব শক্তি এখনো রয়ে গেছে, কারণ সে একটা উচ্চতায় আছে। আর ডি বিন্দুতে গিয়ে বস্তু একদম ভূমিতে পড়ে গেছে, মানে সব শক্তি এখন গতিশক্তি হয়ে গেছে আর বিভব শক্তি 0 হয়ে গেছে। তার মানে বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় ছিল তখন তার সব শক্তি হচ্ছে বিভব শক্তি, তার গতিশক্তি 0। যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পড়তে শুরু করতেছে, তখন বস্তুটা স্থিতিশক্তি আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং যখন বস্তুটা সর্বনিম্ন উচ্চতা অর্থাৎ ভূমিতে চলে গেছে, তখন তার সব স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, কোনো স্থিতিশক্তি অবশিষ্ট নেই। অর্থাৎ ভূমিতে সব গতিশক্তি, তার মানে উপর থেকে যত নিচে পড়তে থাকবে তত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকবে। এই থিওরিটা তুমি এখানে লিখে দিবা। এবং শক্তির নিত্যতা সূত্র সংরক্ষণ করেছে, কারণ এখানে মোট শক্তি সবসময় কি থাকছে? কনস্ট্যান্ট থাকতেছে। তুমি এ বিন্দুর যদি ইকে প্লাস ইপি, এখানে ইকে 0, ইপি হচ্ছে একটা মান আসবে, এই দুইটার যোগফল যা বি বিন্দু সি বিন্দুর ইকে প্লাস ইপি এর যোগফল তা ডি বিন্দুরও সেম। আচ্ছা, তাহলে আমরা এবার পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্নে বলতেছে, দেখো, পরবর্তী প্রশ্নে বলতেছে 50 গ্রাম ভরের একটি বস্তু একে 196 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। একই সময়ে 200 গ্রাম ভরের অপর একটি বি বস্তু বি কে 30 মিটার পার সেকেন্ড বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে এটা দুইটা স্টেটমেন্ট, আমরা আগে স্টেটমেন্ট গুলো আলাদা করি। একটা হচ্ছে 196 মিটার উপর থেকে একটা বস্তুকে আমরা নিচের দিকে ফেলে দিচ্ছি, আর আরেকটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, মানে এখানে একটা আদিবেগ নিয়ে বস্তুটাকে মারতেছি 30 মিটার পার সেকেন্ড বেগে। একটা 200 গ্রাম ভরের বস্তু, 200 গ্রাম, আর এটা ছিল কত? এটা হচ্ছে 500 গ্রাম। এটা 500 গ্রামটাকে নিচে ফেললাম আর 200 গ্রাম ভরের বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছি। এবার আমাদের গ নাম্বার প্রশ্ন বলতেছে ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। তাহলে এ বস্তু হচ্ছে এটা, আর এটা হচ্ছে বি বস্তু। তাহলে এ বস্তু 196 মিটার উপর থেকে ফেলে দিচ্ছি। এখন ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে বলতেছে। তাহলে মনে করলাম আমি এক্স উচ্চতায়, মানে এখান থেকে ধরো পি বিন্দু, পি বিন্দুটা যদি আমি ধরে নিলাম, মনে করলাম যে কোনো একটা র্যান্ডম বিন্দু, সেটা হচ্ছে পি। তার পি বিন্দুতে, পি বিন্দুতে গতিশক্তি সমান বিভব শক্তি হবে, বিভব শক্তি হবে, এটা মনে করলাম, মনে করে লিখবা। তাহলে পি বিন্দু নিশ্চয় একটা উচ্চতা ধরে নিতে হবে, মনে করো এই উচ্চতাটা হচ্ছে এক্স। তাহলে বাকি উচ্চতাটা কত হবে? এটা যদি এক্স হয়, বাকি উচ্চতাটা হবে 196 - এক্স। হ্যাঁ, তাই না? পুরোটা 196 হলে বাকিটা 196 - এক্স। তাহলে পি বিন্দুর গতিশক্তি ই কে সমান বিভব শক্তি ইপি। তাহলে আমরা কিভাবে সলভ করব? তাহলে বস্তুটা যখন পি বিন্দুতে নামছে, উপর থেকে যখন নামছে, তাহলে এই যে দেখো, এই যে এখানে উচ্চতাটা দেখতেছি আমরা, উপরের উচ্চতাটা, এই উচ্চতাটা বস্তুটা অতিক্রম করে ফেলছে। এবং এই উচ্চতাটা অতিক্রম করার ফলে বস্তুটা একটা বেগ প্রাপ্ত হয়েছে। উক্ত বেগের ফলে বস্তুর মধ্যে গতিশক্তির সৃষ্টি হয়েছে, এখানে একটা গতিশক্তি প্রাপ্ত হয়েছে। আবার এখান থেকে এখনো সে একটা উচ্চতায় আছে, এক্স উচ্চতায় আছে। তাহলে এক্স উচ্চতায় যেহেতু এখনো আছে, সেটা কোন শক্তি? যেহেতু এখনো সে এক্স উচ্চতায় আছে, সেটা হচ্ছে তার মধ্যে সঞ্চিত আছে, তার মানে সেটা বিভব শক্তি। তার মানে গতিশক্তি রাশিমালা যদি আমরা এখানে বসাই, হাফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তি হচ্ছে এম জি এইচ।
তাহলে গতিশক্তির ইকুয়েশন কি বলো? হাফ এম ভি স্কয়ার, মানে বেগটা কেন প্রাপ্ত হয়েছে? এইচ উচ্চতার জন্য না? তাহলে কোনো বস্তু জি ত্বরণে এইচ উচ্চতা পরে তার বেগের রাশিমালা কি হবে আমরা জানি। সেটা হচ্ছে এইচ উচ্চতা পরে বেগের রাশিমালা ইউ স্কয়ার প্লাস 2 GH সমান mg এইচ। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে যে আগে এখান থেকে আমরা দুনো দিকে কেটে ফেলতে পারি। ইউ এর মান হচ্ছে 0, তাহলে এখানে থাকবে হাফ ইন্টু 2 ইন্টু কত, জিএইচ। জি এইচ এর মান কত বলো তো? এই যে ব্যাগটা প্রাপ্ত হয়েছে বস্তুটা কিসের জন্য? এই ব্যাগটা প্রাপ্ত হয়েছে বস্তুটা এই উচ্চতাটা অতিক্রম করার জন্য, এই দূরত্বটা অতিক্রম করার জন্য। এটা হচ্ছে 196 - x। তার মানে 196 - x দূরত্বের কারণেই সে কি পাইছে? একটা বেগ প্রাপ্ত হয়েছে। সমান জি, এম কাটাকাটি গেল। আর বিভব শক্তিটা কার জন্য হয়েছে? বিভব শক্তিটা সে এখনো x মিটার উচ্চতায় আছে, ওইটার জন্য। তাহলে হবে কত, জি ইন্টু এক্স। তাহলে দুনো দিক থেকে জি জি কাটাকাটি করলাম, আর হাফ হাফ কাটা, হাফ আর টু কাটাকাটি করলাম। তাহলে এখান থেকে পাবো 196 - x = x। এক্সটাকে পক্ষান্তর করলে লিখবা 196 সমান 2x। এক্স এর মান যত বের হয় অত উচ্চতায়, যেহেতু আমরা ভূমি থেকে এক্স এর মানটা ধরে নিয়েছিলাম, তাহলে ভূমি থেকে অত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তি সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে কোনো একটা বিন্দু র্যান্ডমলি ধরে নিতে হবে, তারপর ওটা অনুযায়ী আমাদের ম্যাথটা করতে হবে বিন্দুটার উচ্চতা ধরে নিয়ে গিয়ে। ওকে, এবার পরবর্তী কোশ্চেনটা সলভ করি, ততক্ষণ আমি বোর্ডটা একটু মুছি। মানে কিরো তোমার কি সর্দি লেগে যায় না তো? ওকে, এবার দেখো আমাদের পরবর্তী যে কোশ্চেন, সেটা বলতেছে বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্ত এবং 2 সেকেন্ড পর মোট শক্তি। তাহলে বি বস্তুটা হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করছিলাম, যেটার আদি বেগ ছিল কত, 30 ms/1 বেগে আমি নিক্ষেপ করছি। হ্যাঁ, 30 ms/1 বেগে উক্ত বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করেছি। তাহলে সেটার এই বলতেছে নিক্ষেপের মুহূর্তে, তাহলে নিক্ষেপের মুহূর্তে তার বেগ হচ্ছে কত, 30 ms/1। তাহলে নিক্ষেপের মুহূর্তে যেহেতু তার বেগ আছে, তাহলে বেগের ফলে যেটা পাবো সেটা হচ্ছে গতিশক্তি। হ্যাঁ, হাফ এম ভি স্কয়ার। এম এর মান কত, হাফ এম হচ্ছে এটা 200 গ্রাম, 200 গ্রাম মানে হচ্ছে 0.2 ইন্টু ভি স্কয়ার হচ্ছে কত, 30 স্কয়ার। শেষ যা আসে। তাহলে যেহেতু বস্তুটাকে মাত্র নিক্ষেপ করতেছি, বস্তুটার এখানে কোনো উচ্চতা নাই, অর্থাৎ এটা ভূমির সমান্তরালে আছে এখনো বা ভূমির সমতলে আছে, তাহলে সেহেতু বস্তুটার উচ্চতা 0 থাকার কারণে এখানে তার বিভব শক্তি কত হবে, mgh। আর এইচ এর মান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি mgh টা 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এই দুটোটা শক্তির যোগফলটা হচ্ছে বস্তুটার মোট শক্তি। এখন বলতেছে 2 সেকেন্ড পর। আচ্ছা, 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পর বস্তুটা নিশ্চয়ই উপরের দিকে উঠতে থাকছে, যেহেতু 2 সেকেন্ড পর একটা উচ্চতায় উঠবে। তাহলে 2 সেকেন্ড পর উচ্চতায় উঠার ফলে ওই উচ্চতায় উঠার সময় বস্তুটা যেহেতু একটা ব্যাক নিয়ে উঠতেছে অভিকর্ষজ ত্বরণে বিপরীত দিকে, তার মানে তার ব্যাকটা প্রতি সেকেন্ডে করে 9.8 করে করে কমতেছে। তাহলে কমার ফলে এখানে নিশ্চয় তার একটা ব্যাক হবে, ব্যাক। এখানে নিশ্চয় তার একটা ব্যাগ হবে, ওই ব্যাগের ফলে আমরা এখানে গতিশক্তি পাবো। আবার বস্তুটা যে দুই দুই সেকেন্ডে একটা উচ্চতা অতিক্রম করছে, উক্ত উচ্চতার জন্য বিভব শক্তিও পাবো আমরা। উক্ত উচ্চতার জন্য বিভব শক্তি পাবো। তাহলে 2 সেকেন্ড পর দুইটা টার্মস, একটা গতিশক্তি একটা বিভব শক্তি। তাহলে 2 সেকেন্ড পর গতিশক্তি, গতিশক্তির জন্য ব্যাক লাগবে। 2 সেকেন্ড পর ব্যাক হচ্ছে ভি ইকুয়ালস টু, যেহেতু এটা সময়ের পর জি ত্বরণে, ইউ মাইনাস জিটি। ঠিক আছে? তাহলে সময় হইলে দুইটা ইকুয়েশন ব্যাগের, এ ত্বরণে টি সময় পর ব্যাক ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এ ত্বরণে এইচ দূরত্ব পর এস দূরত্ব পর ব্যাক বি স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার প্লাস 2s। এটা যদি জি এর ক্ষেত্রে হয় এর বদলে জি বসাবা, ভূপৃষ্ঠের দিকে হলে প্লাস, উপরে বিপরীত দিকে হলে মাইনাস, অর্থাৎ মন্দনে মাইনাস ত্বরণে প্লাস। তাহলে ইউ মাইনাস জিটি, ইউ হচ্ছে 30, জি হচ্ছে 9.8 ইন্টু 2। তাহলে এই যে ব্যাগটা পাইলাম, ওই ব্যাগটা আমরা গতিশক্তিতে অ্যাপ্লাই করে দিব, হাফ এম বি স্কয়ার। শেষ। এখন 2 সেকেন্ড পর বস্তুটা একটু উচ্চতায় উঠছে না? 2 সেকেন্ড পর বস্তুটা একটা উচ্চতায় উঠছে, তাহলে 2 সেকেন্ড পর উচ্চতা কত হবে, 2 সেকেন্ড পর এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। ঠিক আছে? তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে 2 সেকেন্ড পর বস্তুটার উচ্চতা ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার।
ওই যে হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার, এই যে 2 সেকেন্ড এখানে যদি মান বসাই, ইউ হচ্ছে 30, টি হচ্ছে 2 সেকেন্ড, জি হচ্ছে 9.8, টি হচ্ছে 2 সেকেন্ড, এখান থেকে যে উচ্চতাটা পাবো, উক্ত উচ্চতা উঠছে, তার মানে ইপি সমান কি হবে? ইপি সমান আমি এখানে বসাই দিব এমজিএইচ, ওই এইচ এর মানটা। তাহলে এই শক্তি ইকে এবং ইপি, এই দুইটার সমষ্টি হচ্ছে তার মোট শক্তি। আর নিক্ষেপের মুহূর্তের মোট শক্তি হচ্ছে, যেহেতু নিক্ষেপের মুহূর্তে বস্তুটা কোনো উচ্চতা অতিক্রম করে নাই, তার বিভব শক্তি 0। আর গতিশক্তিটা হচ্ছে নিক্ষেপের মুহূর্তের ব্যাগটার মাধ্যমে যে শক্তিটা পাবো সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে এখানে যে টোটাল শক্তি এবং 2 সেকেন্ড পরে তার ব্যাগের কারণে যে শক্তি, 2 সেকেন্ড পরে উচ্চতার কারণে যে শক্তি, ওই দুইটা শক্তির যোগফল হচ্ছে বস্তুটার 2 সেকেন্ড পর মোট শক্তি আর নিক্ষেপের মুহূর্তের মোট শক্তি। এই দুটোটা সবসময় সেম থাকবে, কারণ বস্তুটার মোট শক্তি সবসময় কি থাকবে? সেম থাকবে, শক্তি নিত্যতা সূত্র অনুসারে। আশা করি বুঝতে পেরেছো। তবে এখানে একটা ব্যাপার আছে, আমরা আগে উপরের একটা উচ্চতা নিচের একটা উচ্চতা এভাবে চিন্তা করছিলাম, কিন্তু এখানে যদি কোনো বস্তুকে একদম নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে বস্তুটা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করলে, ধরো এই বিন্দুতে উঠছে এতটুকু, তাহলে এক্স উচ্চতা উঠছে। এই এক্স উচ্চতার ফলে বস্তুটা নিশ্চয়ই একটা ব্যাক নিয়ে মারতে হয়েছে, ইউ ব্যাকে। তাহলে ইউ ব্যাকে এক্স উচ্চতা অতিক্রম করার পর তার ব্যাকটা কমছে, কমার ফলে যে শক্তি হয়েছে, ওই ব্যাগ যে ব্যাগ প্রাপ্ত হয়েছে, ওই ব্যাগের ফলে আমরা গতিশক্তি ইউজ করব। এক্স উচ্চতা পরে যে বেগ প্রাপ্ত হয়েছে, ওই বেগের ফলে আমরা গতিশক্তি বের করব। আবার এক্স উচ্চতা যে উঠছে, তার মধ্যে বিভব শক্তি সঞ্চার হয়েছে, এই এক্স উচ্চতা দিয়ে আমি আবার ইপি অর্থাৎ বিভব শক্তি বের করব। তার মানে এখানে একই উচ্চতা দিয়ে গতিশক্তি বের করব, বিভব শক্তি বের করব। কারণ বস্তুটাকে যখন নিক্ষেপ করছি তখন সব ছিল গতিশক্তি, কারণ প্রচন্ড বেগে নিক্ষেপ করতেছি। যখন সেটা উপরের দিকে উঠতেছে, তখন গতিশক্তি আস্তে আস্তে বিভব শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কারণ সে একটা একটা উচ্চতা অতিক্রম করতেছে, এখান থেকে সে কাজ করতে পারবে। এখান থেকে এত উচ্চতা থেকে একটা কাজ সম্পাদন করবে, এত উচ্চতা থেকে আরেকটা কাজ, মানে কাজের পরিমাণ বাড়বে, অর্থাৎ তার বিভব শক্তি আস্তে আস্তে বাড়তেছে, গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে। তাহলে এখান থেকে কোশ্চেনটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি, এই জিনিসটা 2 সেকেন্ড পর বলে আবার আরেকটা জিনিস বলতে পারে সর্বোচ্চ উচ্চতায়। যদি বলে যে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত, সর্বোচ্চ উচ্চতায়, তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার কোন টার্মসটা 0 হবে? আমরা জানি একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি, সর্বোচ্চ ততটুকু উঠবে যতক্ষণ পর্যন্ত তার শেষ বেগ 0 না হয়। তাহলে শেষ বেগ 0 হইলে আমরা ব্যাগের সাথে উচ্চতা, তাহলে উচ্চতাটা কতটুকু উঠবে বের করতে পারবো। সেক্ষেত্রে ইকুয়েশন কি? ব্যাগের সাথে উচ্চতা সম্পর্কে ইউ স্কয়ার মাইনাস 2 জিএইচ। তাহলে শেষ ব্যাগটা 0 হয়ে যাবে, তাহলে ইউ স্কয়ার সমান 2 জিএইচ, এইচ সমান ইউ স্কয়ার বাই 2 জি। তাহলে ওই ইউ এর মান যদি আমি এখানে 30 বসাই, জি এর মান 9.8 বসাই, তাহলে এইচ পেয়ে যাব। ওই এইচ এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে এমজিএইচ, বিভব শক্তি। ঠিক আছে। আর যেহেতু তার ব্যাগ 0, সেটার জন্য তার গতিশক্তি কি হবে? ইকে সমান হাফ এম বি স্কয়ার, অর্থাৎ এম এর মান 0, বি এর মান 0, সেজন্য তার গতিশক্তি 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। এভাবে আমরা সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি বের করবো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা শুধু স্থিতিশক্তি থাকবে, তার মানে নিক্ষেপের মুহূর্তে সব ছিল গতিশক্তি, যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে সব গতিশক্তি ব্যাক কমতে 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 0-তে হয়ে গেছে, তার মানে গতিশক্তি কমতে 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 0 হয়ে গেছে। আর উচ্চতা 0 থেকে বাড়তে 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 ম্যাক্সিমাম উচ্চতায় উঠছে, তার মানে উচ্চতার কারণে সব গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এবার পরবর্তী প্রশ্নটা দেখো, এটাতে বলতেছে বি একটা বস্তু, বলতেছে বি একটা বস্তু যার ভর 40 কেজি। এটা সি বিন্দুতে একটা বিন্দু দিল, বিন্দুটার উচ্চতা হচ্ছে 30 মিটার, আর বি বস্তুটা বর্তমানে আছে 50 মিটার। এটা উপর থেকে নিচের দিকে ফেলে দিছি। আচ্ছা, বস্তুটির কত বেগে ভূমিতে আঘাত করবে? তাহলে বি বস্তুটা 50 মিটার উপর থেকে ফেলতেছি, তাহলে 50 মিটার, হ্যাঁ 50 মিটার পর তার যে ব্যাগ হবে, ওই বেগেই তো সে ভূমিকে আঘাত করবে, কারণ 50 মিটার অতিক্রম করার পরে সে যে ব্যাগ প্রাপ্ত হবে, উক্ত বেগে ওই বস্তুটা কি করবে? ভূমিকে আঘাত করবে। তাহলে 50 মিটার পর বস্তুটা যে ব্যাগ প্রাপ্ত হবে, উক্ত বেগে সে ভূমিকে আঘাত করবে। আশা করি বুঝছো এতটুকু। তাহলে 50 মিটার পর বস্তুটার আমার ব্যাগ বের করতে হবে। 50 মিটার পর ব্যাগ কত হবে? 50 মিটার পর ব্যাগ, তাহলে দূরত্বের সাথে ব্যাগের সম্পর্ক জি ত্বরণে, তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার, যেহেতু এখানে ভূপৃষ্ঠের দিকে পড়তেছে, তাহলে ইউ স্কয়ার প্লাস 2 জিএইচ। তাহলে এইচ এর মান হচ্ছে 50 মিটার। এক্ষেত্রে যে ব্যাগটা পাবো, ওই ব্যাগটাতেই সে ভূমিকে আঘাত করবে। তাহলে বি স্কয়ার সমান ইউ এর মান 0, যেহেতু উপর থেকে ফেলতেছি, কোনো আদি ব্যাগ ছাড়া ফেলতেছি, 2 × 9.8 × 50, আর এটাকে রুট করে দিলে, রুট ওভার এই ভ্যালুটা রুট করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে ওই ব্যাগ, ওই ব্যাগেই সে ভূমিকে আঘাত করবে। শেষ। পরবর্তী কোশ্চেনটাতে দেখো, বি বিন্দু থেকে বস্তুটা মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটির শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। অর্থাৎ বি বিন্দুতে বস্তুটার মোট শক্তি বলতো, বি বিন্দু মানে সর্বোচ্চ উচ্চতা, এই উচ্চতা থেকে ফেলতেছি। তাহলে বি বিন্দুতে সব কি শক্তি? বি বিন্দুতে যা শক্তি পাবো সব হচ্ছে তার বিভব শক্তি। ঠিক আছে।
ওকে। ওকে, প্রশ্নটা বলতেছে বিভিন্ন বস্তুটা শক্তি সংরক্ষণশীলতা নীতি, তাহলে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। বস্তুটার এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে বি বিন্দু, একটা সি, আর একটা হচ্ছে এ বিন্দু। তাহলে তিনটা বিন্দুতে যদি তার গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি সবসময় সেম থাকে, তখন বস্তুটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। তাহলে বি বিন্দু মানে তার সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখানে যে শক্তিটা পাবো সেটা হচ্ছে ইপি সমান এম জি এইচ। এইচ এর মান হচ্ছে 50, আর ই কে সমান কত, হাফ এম ভি স্কয়ার। যেহেতু বি বিন্দুতে বস্তুর সর্বোচ্চ উচ্চতা কোনো ব্যাগ থাকবে না, ভি জিরো, তার মানে তার গতিশক্তি জিরো। আর সি বিন্দু দেখো, সি বিন্দু হচ্ছে সে অলরেডি 20 মিটার অতিক্রম করে ফেলেছে। তাহলে 20 মিটার অতিক্রম করার পর নিশ্চয়ই সে একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, 20 মিটার পর ব্যাগ। ব্যাগের রাশিমালা কত, দূরত্বের সাথে ব্যাগের সম্পর্ক, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 GH। এই যে এইচ এর মান 20 বসালে এখানে যে ভিটা পাচ্ছি, ইউ হচ্ছে আদি ব্যাগ, শূন্য উপর থেকে ফেলে দিচ্ছি। তাহলে এটা দিয়ে আমরা গতিশক্তি বের করবো হাফ এম বি স্কয়ার। আর 30 মিটারের জন্য তার বিভব শক্তি বের করবো ইবি ইকুয়ালস টু এম জি এইচ। শেষ। এই দুটার সমষ্টি বের করবো, ইকে আর ইপি সমষ্টি, এটা হচ্ছে সি বিন্দুর মোট শক্তি। আর বি বিন্দুর মোট শক্তি অলরেডি বের করে ফেলেছি, ইপি এবং ইকে এর সমষ্টি। আর এ বিন্দু হচ্ছে ভূমি স্পর্শ করছে, তার মানে 50 মিটার অতিক্রম করছে, গতে যে বের করলাম 50 মিটার অতিক্রম করার পর 50 মিটার পর ব্যাগ। 50 মিটার পর ব্যাগ হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 GH। এইচ এর মান হচ্ছে 50। এটা দিয়ে যেটা পাবো ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার, এটাই হচ্ছে তার গতিশক্তি। আর যেহেতু এটা ভূমিতে, তার এইচ হচ্ছে কত, জিরো। এইচ জিরো হলে ইপি সমান এম জি এইচ, অর্থাৎ এইচ এর মান কত হবে, জিরো হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে এ বিন্দুর মোট শক্তি। তো যেহেতু সকল বিন্দুতে মোট শক্তি সেম থাকবে, তার মানে এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলতে চাচ্ছে। তো এখানে বলতে চাচ্ছে হুম, এখানে বলতে চাচ্ছে একই ধরনের প্রশ্ন, এখানে প্রশ্নের কোনো ভেরিয়েশন নাই আর কি। বলতেছে একটা বস্তু যেটার ভর 10 কেজি, এটা এম বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, কয়েকটা বিন্দু দিল। তো বি বিন্দুর উচ্চতাটা দিয়ে দিছে 20 মিটার, আর বস্তুটা বর্তমানে আছে 80 মিটার উপরে, এই যে 80 মিটার উপরে। আর এখানে এম বিন্দুতে গতিশক্তি দেওয়া আছে। তাহলে এম বিন্দুতে গতিশক্তি দেওয়া আছে, এম বিন্দুতে ব্যাগটা বের করতে বলতেছে, খুবই ইজি। এম বিন্দুতে গতিশক্তি মানে ইকে সমান হাফ এম বি স্কয়ার। তাহলে কত হবে, গতিশক্তিটা হলো 180, আর হাফ, এম এর মান হচ্ছে 10 কেজি, বি স্কয়ার এর মান ওয়াট, বের করব। আবার এম বিন্দুর উচ্চতাটাও দিতে পারে, উচ্চতা দিতে দিলে কিভাবে বের করবো, যেহেতু আমি ব্যাগটা পাইছি, তাহলে বি স্কয়ার সমান আমরা জানি ইউ স্কয়ার প্লাস 2 GH। তাহলে ইউ এর মান হচ্ছে জিরো, এইচ এর মান ওয়াট, ভি এর মান এখান থেকে যেটা পাইছি ওটা বসাই দিব। ঠিক আছে, তাহলে এম বিন্দুর উচ্চতাটা আমরা বের করে ফেলতে পারবো। আমরা প্রথম কোশ্চেন এভাবে বের করছি। এবার ঘ নম্বর বলতেছে, এই অবস্থান থেকে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বি ও সি বিন্দুর বস্তুটি বিভব শক্তি ও গতিশক্তি পরিবর্তন গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। এটা আগের প্রশ্নের মতো। বি বিন্দুতে বস্তুর গতিশক্তি বিভব শক্তি, তাহলে বি বিন্দুতে গতিশক্তি কত মিটারের জন্য হবে, বি বিন্দুতে গতিশক্তি হবে, যেহেতু 20 মিটার উপরে আছে তার মানে 60 মিটার অতিক্রম করছে, অর্থাৎ 60 মিটার অতিক্রম করার পর তার বেগ বের করবো, বি স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার প্লাস 2 GH দিয়ে। ওটা দিয়ে আমরা তার গতিশক্তি বের করব, হাফ এম বি স্কয়ার। আচ্ছা, এখন বি বিন্দু আবার কত মিটার উপরে আছে, 20 মিটার উপরে আছে, তাহলে 20 মিটারের জন্য তার বিভব শক্তি ইপি বের করব, ইপি ইকুয়ালস টু এমজিএইচ। তাহলে শুনো, ইপি ইকুয়ালস টু এমজিএইচ দিয়ে বিভব শক্তি বের করলাম, আর 60 মিটার অতিক্রম করার পর ব্যাগ প্রাপ্ত হয়েছে, ওই ব্যাগ দিয়ে গতিশক্তি বের করলাম। এটা হচ্ছে বি বিন্দুর মোট শক্তি। বস্তুটা যখন সি বিন্দুতে পড়ে গেছে, মানে ভূমিতে, তখন তার কোনো উচ্চতা নাই, তার মানে বিভব শক্তি কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, কারণ এমজিএইচ জিরো, এইচ এর মান জিরো। আর গতিশক্তি হয়েছে সর্বোচ্চ, অর্থাৎ 80 মিটার অতিক্রম করার পর যে ব্যাগটা প্রাপ্ত হয়েছে, 80 মিটার অতিক্রম করার পর ব্যাগ বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 GH। এইচ এর মান হচ্ছে 80 মিটার। এই 80 মিটারের জন্য যে ব্যাগটা প্রাপ্ত হয়েছে, ওই ব্যাগের মাধ্যমে আমরা গতিশক্তি বের করছি হাফ এম বি স্কয়ার। তার মানে এখানে পরিবর্তন কি হয়েছে, অর্থাৎ আগে তার গতিশক্তি ছিল মোটামুটি কম, এখন গতিশক্তি হয়েছে সর্বোচ্চ, মানে গতিশক্তিটা আস্তে আস্তে বাড়তেছে। আর বিভব শক্তি আগে একটা ছিল, এখন বিভব শক্তি হয়েছে জিরো বা সর্বনিম্ন, তার মানে বিভব শক্তি কি হচ্ছে, কমতেছে। অর্থাৎ বস্তুর বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, এতটুকু লিখলেই হবে, আর মোট শক্তিগুলো বের করবা, শেষ। এবার এই কোশ্চেনটাকে আমরা একটু সলভ করি। এটা কি বলতে চাচ্ছে, এটা বলতে চাচ্ছে একই ধরনের কোশ্চেন। দেখি আমরা কিভাবে এটা সলভ করতে হবে। বলতেছে উপরের চিত্রে 5 কেজি ভরের একটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়তেছে, বি বিন্দু দিল, সি বিন্দু দিল, ডি বিন্দু দিল, পুরোটা 60 মিটার। আর বলতেছে এ বি সমান, এটা সমান যা, বিসি সমান সিডি, অর্থাৎ 3 ভাগ, তাহলে 3 ভাগ হলে প্রতিটা 20 করে আর কি, 20 মিটার।
এখন আমাকে বলতেছে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতা থাকবে। তাহলে বস্তুটি 80-60 মিটার উপর থেকে, তাহলে 3 সেকেন্ড পর তার উচ্চতা আমরা বের করতে পারবো। উপর থেকে কোনো বস্তু করলে 3 সেকেন্ড পর উচ্চতা H = UT প্লাস হাফ GT স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ জিটি, ইউটি তো 0, হাফ জি হচ্ছে 9.8, আর টি স্কোয়ার হচ্ছে কত, 3 সেকেন্ড হোল স্কোয়ার। তাহলে এই যে এজটা বের করলাম সেটা কিন্তু সে অতিক্রম করছে। ধরো মনে করো এটা বের হইলো 30 মিটার বা 40 মিটার বের করলো। 40 মিটার সে অতিক্রম করছে 3 সেকেন্ডে, তার মানে ভূমি থেকে সে এখনো কত মিটার উপরে আছে? যেহেতু টোটাল 60, 40 মিটার অতিক্রম করলে আরো 20 মিটার বাকি আছে, তাহলে আনসার হবে এরকম 20 মিটার। যেটা অতিক্রম করছে ওইটা না, ভূমি থেকে হইলে টোটালটা থেকে বিয়োগ করতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, এ বি সি বিন্দুর মোট শক্তি, এটা পারবো আমরা। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তাহলে এ বিন্দু, সি বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর মোট শক্তি সমানই থাকবে শক্তি নিত্যতা সূত্র অনুসারে। এ বিন্দুতে তার সব শক্তি হবে স্থিতিশক্তি। এ বিন্দুতে তার সব শক্তি হবে স্থিতিশক্তি। আর বি বিন্দুতে হবে, বি বিন্দু মানে 20 মিটার, 20 মিটার অতিক্রম করছে। তাহলে 20 মিটার অতিক্রম করার পর 20 মিটার পরে ব্যাক বের করতে হবে। বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH। এইচ এর মান 20, এটার জন্য আমরা গতিশক্তি বের করব। আর এখনো সে 40 মিটার উপরে আছে, তার মানে ইপি সমান mgh। এইচ এর মান হচ্ছে 40, 40-এর জন্য বিভব শক্তি বের করব। এই দুইটা সমষ্টি হচ্ছে বি বিন্দু। আর সি বিন্দু মানে হচ্ছে 40 মিটারের জন্য ব্যাক, 20 মিটারের জন্য উচ্চতা, বা 20 মিটার উচ্চতার জন্য বিভব শক্তি। এই টোটাল সেমই থাকবে। ওকে, পরবর্তী কোশ্চেনে দেখি আমরা। পরবর্তী কোশ্চেনে বলতেছে আমাদেরকে, 30 মিটার উঁচু একটি দালানের ছাদের উপর বসে থাকা অবস্থায় হঠাৎ রিফাতের হাত থেকে একটি বল নিচে পড়ে গেল। একই সময়ে ভূমি থেকে সাদিক 10 মিটার/সেকেন্ড বেগে একটি 0.2 গ্রাম ভরের পাথর বল বরাবর উপরের দিকে ছুড়ে মারলো। সর্বোচ্চ উচ্চতায় পাথরের বিভব শক্তি কত? খুব ইজি, পাথরটাকে মারতেছি 10 মিটার/সেকেন্ড বেগে, তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা রাশিমালা H = U²/2G, ভেরি ইজি। ইউ হচ্ছে 10 হোল স্কোয়ার, 2 × 9.8, শেষ। এই উচ্চতাটা দিয়ে আমরা বিভব শক্তি বের করে ফেলবো, শেষ। ভূমি স্পর্শ করার মুহূর্তে পাথর ও বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে কিনা এগুলো আমরা গতিতে সলভ করেছি, বা গতির ভিডিওতে আমরা আবার ডিসকাস করব। এই, এবার পরবর্তী কোশ্চেনে দেখি তাইলে। বলতেছে ভূমি থেকে 10 মিটার উঁচুতে 0.25 কেজি ভরের একটি আম বৃন্তচ্যুত করার জন্য একটি ছেলে 12 মিটার/সেকেন্ড বেগে একটা ঢিল ছুড়লো। তাহলে এখানে একটা আম আছে, এটাকে এটা বৃন্তের সাথে লেগে আছে। তো এটাকে পারার জন্য আমরা একটা ডিল মারলাম। এই ডিলটার আদি বেগ হচ্ছে 12 m/s1। প্রশ্নটা যদিও পরিপূর্ণ না, বাট তারপরেও এটা কোন লজিক দিয়ে বোঝা যায় দেখো তো। আমটা এখনো 10 মিটার উপরে আছে, তার মানে ডিলটা 10 মিটার অ্যাটলিস্ট চাইতে হবে। প্রথম সত্য হচ্ছে উচ্চতাটা আমকে ছুঁইতে হবে, বাট আমকে টাচ করে এখান থেকে পড়ে গেলে ডিল, আমকে কিন্তু সে ফেলতে পারবে না। আমের এখানে একটা শক্তি আছে, বিভব শক্তি। আমের যে বিভব শক্তি, ডিলটা 10 মিটার অতিক্রম করার পরও তার চেয়ে বেশি যদি গতিশক্তি প্রাপ্ত হয়, তবেই সে আমকে এখান থেকে ফেলতে পারবে। কথা কি বুঝতে পারছো? আম 10 মিটার উপরে একটা বিভব শক্তি না, ইপি সমান কত, mg। এইচ, এইচ হচ্ছে কত, 10 মিটার। এম হচ্ছে আমের ভর হচ্ছে 0.25 কেজি, আর জি হচ্ছে 9.8। তাহলে 0.25, 9.8, আর হচ্ছে 10 মিটার, এটার জন্য আমরা বিভব শক্তি বের করব। তো এগুলো বের করার পরে এটা হচ্ছে আমের মোট শক্তি বা আমের বিভব শক্তি। ডিলটা মারলাম, যে ডিলটা মারতেছি আমরা, ওই ডিলটা 10 মিটার উপরেও আমের বিভব বিভব শক্তি থেকে বেশি গতিশক্তি প্রাপ্ত হতে হবে। আমের বিভব শক্তির চেয়ে তার গতিশক্তি বেশি হইতে হবে, তখন সে আমকে ফেলতে পারবে। বাট প্রথম সত্য হচ্ছে আগে 10 মিটার যাইতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখে নিব H = U²/2G দিয়ে, যে এটা 10 মিটার যাবে কিনা। যদি যাই, তখন আমরা 10 মিটার পর আমের ব্যাগ বের করতে হবে, সরি ডিলের ব্যাগ বের করতে হবে। তাহলে 10 মিটার পর ব্যাগ কত হবে? V² = U² - 2GH। 10 মিটার পর যে ব্যাগটা পাবো ওই ব্যাগের জন্য আমরা গতিশক্তি বের করবো, E = ½ M/v², যদি সে 10 মিটার উঠতে পারে, আদারওয়াইজ না। ওই ½ M/v² যে গতিশক্তিটা পাচ্ছি আমরা 10 মিটার পর ব্যাগের ফলে, ব্যাগ বের করার পরে, এখানে ইউ হচ্ছে কত, যে ব্যাগে মারতেছি, অর্থাৎ 12। 10 মিটার পর ব্যাগ যেটা প্রাপ্ত হয়েছে ওই ব্যাগের ফলে যে গতিশক্তিটা পাইছি, ওই গতিশক্তি আমের বিভব শক্তি থেকে বেশি হইলেই সে আমকে বৃন্তচ্যুত করতে পারবে, আদারওয়াইজ পারবে না। ওকে, তাহলে এটাই।
ওকে, তাহলে তোমাদেরকে আরেকটু ব্যাপার বলে রাখি, প্রশ্ন এরকমও হতে পারে। এগুলো তো নর্মালি কোশ্চেন গুলো বুঝতে পারছো আশা করি। তো এখান থেকে কোশ্চেন বেসিক্যালি এরকমই হবে, ধরো 45 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, বস্তুটার 2 সেকেন্ড পর মোট শক্তি, 2 সেকেন্ড পর মোট শক্তি অলরেডি আমরা বের করছি। এত বেগে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, 2 সেকেন্ড পর মোট শক্তি। আবার হতে পারে 15 মিটার উচ্চতা পর মোট শক্তি, 15 মিটার উচ্চতায় মোট শক্তি। তাহলে 15 মিটার উচ্চতায় মোট শক্তি, তাহলে দুইটা কথা। একটা হচ্ছে 2 সেকেন্ড পর মোট শক্তি, 15 মিটার উচ্চতায় মোট শক্তি। তাহলে 2 সেকেন্ড পর মোট শক্তি কি হবে? 2 সেকেন্ড পর মোট শক্তি অলরেডি বের করছি। যেহেতু বস্তুটাকে আমি 45 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করছি, তার আদি বেগ হচ্ছে 45। তাহলে 2 সেকেন্ড পর ব্যাক হবে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ইউ হচ্ছে 45, 45 মাইনাস জি হচ্ছে 9.8 ইন্টু টি হচ্ছে কত? 2 সেকেন্ড পর। ঠিক আছে, 2 সেকেন্ড পর। তাহলে এটা এটা হচ্ছে তার বেগ, ওই বেগের জন্য আমরা গতিশক্তি বের করব। আর 2 সেকেন্ড পর তার উচ্চতা এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই যে উচ্চতাটা পাবো ওটার জন্য আমরা বের করব বিভব শক্তি, পি ইকুয়ালস টু এম জি এইচ। এখানে ইউ হচ্ছে কত? 45, টি হচ্ছে 2 সেকেন্ড, জি হচ্ছে 9.8, টি হচ্ছে 2 সেকেন্ড। শেষ। 15 মিটার উচ্চতায় হলে, তাহলে 15 মিটার উচ্চতা যেহেতু বলে দিছে, 15 মিটার উচ্চতা বস্তুটাকে উপরের দিকে মারছি, 15 মিটার উচ্চতা উঠছে, তাহলে 15 মিটার উচ্চতায় তার বিভব শক্তি পি ইকুয়ালস টু এম জি এইচ। এম জি এইচ, এইচ এর মান 15। শেষ। ইপি হয়ে গেলাম। আপনার 15 মিটার উচ্চতায় বস্তুটার বেগ হবে না? উচ্চতার সাথে বেগের সম্পর্ক ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2 GH। তাহলে এইচ এর মান 15 বসাই দিব, আর এটা হচ্ছে 45। শেষ। এই যে বেগটা পাইলাম ওটার জন্য আমরা এখন বের করব গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। শেষ। তাহলে এই যে দুইটা শক্তির যোগফল, যা এই দুইটা শক্তির যোগফল তা হতে পারে, এরকমও কোশ্চেন হতে পারে। অথবা ওই যে গতিশক্তি বিভব শক্তি সমষ্টি, এটা আমরা এভাবেও দিতে পারি, প্রশ্নটা এভাবেও হতে পারে। যেমন ধরো তোমাকে কোশ্চেন করলো যে, কোশ্চেনটা আমি লিখি। ওকে, আমাকে কোশ্চেন এরকমও দিতে পারে যে 45 মিটার পার সেকেন্ড বেগে 10 কেজি ভরের একটা বস্তুকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। তাহলে কোথায় তার গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে? বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করছি, মনে করো যে পি বিন্দুতে তার গতিশক্তি বিভব শক্তি আগে এরকম বিন্দু একটা ধরে নিতে হবে, বিভব শক্তির 1/3 হবে। বস্তুটাকে নিক্ষেপ করলাম 45 ms ইনভার্স 1 বেগে। তাহলে পি বিন্দুর একটা উচ্চতা আছে নিশ্চয়ই এক্স। তাহলে এক্স, এক্স উচ্চতা উপরের থেকে নিচের থেকে উপরের দিকে, এক্স উচ্চতায় উঠার পর তার গতিশক্তিটা বিভব শক্তির 1/3 হবে, এটাই বলতেছে। তার মানে বস্তুটা এক্স উচ্চতায় উঠার পর একটা বিভব শক্তি প্রাপ্ত হয়েছে। ওই বিভব শক্তিটা তার গতিশক্তি, যেটা যে গতিশক্তি, ওই বিভব শক্তি 3/1 হচ্ছে তার গতিশক্তি। মানে এক্স উচ্চতায় উঠার পর যে বিভব শক্তি হয়েছে, আবার এক্স উচ্চতায় উঠার পর তার ব্যাগও একটা প্রাপ্ত হয়েছে, বা ব্যাগ কমছে আর কি, যেহেতু উপরের দিকে উঠতেছে ব্যাগ কমতেছে। ব্যাগ কমার পরে যে ব্যাগটা হয়েছে, ওই ব্যাগের কারণে যে গতিশক্তি, ওই গতিশক্তিটা হচ্ছে এই উচ্চতা ওঠার পর যে বিভব শক্তি, ওই বিভব শক্তির 3/1। আশা করি বুঝতে পারছো। না বুঝলে পজ করে আবার এটা শুনো, কথাটা শুনো, বুঝতে পারবা। তাহলে এক্স উচ্চতা ওঠার পর তার বিভব শক্তি, বলতেছে তার গতিশক্তিটা বিভব শক্তির 1/3, তার মানে বিভব শক্তির 3/1। আচ্ছা, তাহলে গতিশক্তির ইকুয়েশন কি জানি আমরা? হাফ এম ভি স্কোয়ার বসাই দিব, আর এটা হচ্ছে এম জি এইচ ইন্টু 1/3। শেষ। এখন হাফ এম ভি স্কোয়ার মানে কি হবে? আচ্ছা, দেখো তাইলে। ওকে, তাহলে হাফ এম বি স্কোয়ার আর একটা হচ্ছে ইউএস এম জি এইচ। তাহলে হাফ এম বি স্কোয়ার কি হবে? হাফ ইন্টু এম এম কাটাকাটি করে দিই আগে। হাফ ইন্টু বি স্কোয়ার মানে ইউ স্কোয়ার, যেহেতু উপরের দিকে, মাইনাস 2 GH। এখন এইচ এর মান কত বলো তো? এই যে ব্যাগটা সে প্রাপ্ত হচ্ছে, সেটা তো এক্স উচ্চতা যাওয়ার পরেই প্রাপ্ত হচ্ছে, কারণ তার ব্যাগ প্রতি একটা নির্দিষ্ট উচ্চতা উঠার পর পর ব্যাগ কমতেছে, যেহেতু এটা অভিকর্ষজ বলের বিপরীতে হচ্ছে। তাহলে ব্যাগ কমতে কমতে এক্স উচ্চতা পরে একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, সেটা কত হয়েছে? এই 2 G। এইচ এর বদলে আমরা এক্স দিয়ে দিলাম একই সাথে, কারণ এক্স উচ্চতা পর যে ব্যাগটা হয়েছে ওটার ফলে গতিশক্তি সমান জি ইন্টু এক্স উচ্চতা উঠার পরে আবার যে শক্তিটা প্রাপ্ত হয়েছে সেটা বিভব শক্তি। এক্স উচ্চতা উঠার পরে একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, ব্যাগ কমতেছে, ব্যাগ কমতেছে মানে গতিশক্তি কমতে কমতে একটা গতিশক্তি কমে একটা অবস্থানে গেছে। আবার এক্স উচ্চতা উঠার পরে সে একটা বিভব শক্তি প্রাপ্ত হয়েছে, মানে তার গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে ওই বিভব শক্তির জন্য উচ্চতাটা আমরা এক্স এই নিব। তাহলে এক্স ইন্টু
1/3। তাহলে উভয় পক্ষে আমরা এখন ইউ এর মান আছে এখানে, এবার ক্যালকুলেশনটা করতে হবে। হাফ ইউ এর মান হচ্ছে কত? ইউ এর মান হচ্ছে 45 হোল স্কয়ার, 45 স্কয়ার হাফ 45 স্কয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এক্স ইকুয়ালস টু, এটা যদি আমরা ওদিকে গুণ করে দিই তাহলে কত হবে? 2/3 ইন্টু 9.8 ইন্টু এক্স। তাহলে এখান থেকে সলভ করে যেটা পাই আর কি, এটা তো বেসিক ম্যাথমেটিক্স, এটা আশা করি বীজগণিতে মানে সলভ করতে পারবো। এক্স এর মানগুলো সব একই দিকে রাখবো, রেখে এক্সটা কমন নিয়ে বাকিগুলো আমরা ভ্যালুগুলো আরেক দিকে রাখবো, তারপর পক্ষান্তর করলে এক্স এর মানটা বের হয়ে যাবে। আশা করি এটা তোমরা সলভ করতে পারবা। তাহলে এই জাতীয় কোশ্চেনও হইতে পারে, এই জাতীয় কোশ্চেন আসতে পারে। আর উপর থেকে কোনো বস্তুকে পড়লে কিরকম হবে সেটা তো আমরা ডিসকাস করছি। তাহলে আপাতত আমাদের টাইপ ওয়ান এর ম্যাথে এগুলাই ছিল। তো আমরা পরবর্তী ক্লাসে আশা করি চেষ্টা করব আমরা এই পরের টাইপ গুলা, অর্থাৎ প্রথম এর পরের টাইপ হচ্ছে আমাদের স্প্রিং সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে, ওগুলো আমরা সলভ করব আর কি। তো ততদিন এগুলো একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখো, কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবা বা মেসেজ দিবা। সেক্ষেত্রে আমি প্রবলেমের উপর ভিত্তি করে একটা ক্লাস আবার নিব আর কি, যদি এই টপিকের উপর কোনো প্রবলেম আছে। এটা হচ্ছে একটা টাইপ, পরবর্তী টাইপ গুলো এভাবে আলাদা আলাদা করে আমি ভিডিও আপলোড দিব। তো ধন্যবাদ সবাইকে। যে জিনিসটা বুঝবা না ওইটা পজ করে আবার একটু রিভার্স করে দেখবা আর কি। ঠিক আছে, আমি অলরেডি একটু স্পিডে কথা বলেছি, কারণ আমার টার্গেট ছিল পুরো টাইপ একটা ক্লাসে শেষ করে ফেলা। তো সেক্ষেত্রে হয়তো স্পিড হইতে পারে। তো তোমরা চেষ্টা করবা যে স্পিডটা যদি বেশি লাগে একটু দুইবার করে শোনা আর কি, দুইবার করে শুনতে হবে। ধন্যবাদ। এতটুকু।